ফ্রান্সে জাতীয় দিবসের অনুষ্ঠানে দ্রুতগতির ট্রাক নিয়ে সন্ত্রাসী হামলা, পিষ্ট হয়ে নিহত অন্তত 84, আহত শতাধিক। জরুরি অবস্থার মেয়াদ বাড়ল আরও 3 মাস। দেশে জঙ্গি তৎপরতা বাড়লেও গ্রেফতার থাকা শীর্ষ জঙ্গি নেতাদের বিচারে অনুমতি না পাওয়ার অভিযোগ। আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাল্টাপাল্টি প্রতিক্রিয়া। গুলশান ট্র্যাজেডির পর এখনও আতঙ্ক কাটেনি নগরবাসীর। পরিবর্তন এসেছে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থায়। পাড়া মহল্লায়ও নিরাপত্তা জোরদারের দাবি। সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনায় রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে প্রভাব পড়বে না, মত ব্যবসায়ীদের। বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে মনোযোগী হওয়ার পরামর্শ। এবং মাস্টার বাহিনীর পর আজ মংলায় আত্মসমর্পণ করবে সুন্দরবনের জলদস্যু ইলিয়াস ও মজনু বাহিনীর 11 সদস্য। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় নিস শহরে সন্ত্রাসী হামলায় 84 জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন। জাতীয় দিবসে আয়োজিত জনসমাবেশে হামলাকারী দ্রুতগামী ট্রাক নিয়ে ঢুকে পড়লে চাকায় পিষ্ট হয়ে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ঘাতক ট্রাক চালক নিহত হয়। 31 বছর বয়সী ট্রাক চালক তিউনিসীয় বংশোদ্ভূত ফরাসি নাগরিক বলে নিশ্চিত হওয়া গেছে। একে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে জরুরি অবস্থা আরও 3 মাস বাড়ানোর ঘোষণা দিয়েছে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ। এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। ফ্রান্সের জাতীয় দিবস উপলক্ষে নিস শহরের প্রমেনেদ দে আংলাস চত্বরে বৃহস্পতিবার রাতে ভিড় করেন উৎফুল্ল জনতা। অর্কেস্ট্রার তালে নিসের রাতের আকাশ যখন চোখ ধাঁধানো আতশবাজির খেলায় মত্ত, সে সময় জনতার ভিড়ে ঢুকে পড়ে দূরপাল্লার দ্রুতগামী একটি ট্রাক। বেপরোয়া চালক আঁকাবাঁকা গতিতে প্রায় 2 কিলোমিটার রাস্তা জুড়ে 25 টনের ভারী ট্রাকটি জনতার উপর দিয়ে চালিয়ে নিয়ে যায়। এতে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই হতাহত হন অসংখ্য মানুষ। আতঙ্কিত লোকজন প্রাণ বাঁচাতে দিকবিদিক ছুটোছুটি করতে থাকেন। পরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয় ঘাতক ট্রাক চালক। 31 বছর বয়সী ওই যুবক তিউনিসীয় বংশোদ্ভূত ফরাসি নাগরিক বলে জানা গেছে। তবে তার নাম ও কী উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ট্রাকটি থেকে গ্রেনেড ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের। হামলার ঘটনায় জরুরি অবস্থার সময়সীমা আরও 3 মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ। যারা ফ্রান্সের মাটিতে হামলা চালায় তাদের কোনো ছাড় দেয়া হবে না উল্লেখ করে তিনি সিরিয়া ও ইরাকে সন্ত্রাস বিরোধী অভিযান জোরদার করার হুঁশিয়ারি দেন। 26শে জুলাই জরুরি অবস্থা তুলে নেবার যে সিদ্ধান্ত ছিল তা আরও 3 মাসের জন্য বাড়ানো হয়েছে। এ সংক্রান্ত একটি প্রস্তাব শিগগিরই পার্লামেন্টে উত্থাপন করা হবে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে চলমান যুদ্ধে এর কোনো বিকল্প নেই। এ ঘটনায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে। একে ভয়াবহ হামলা বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। হতাহতদের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেছেন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নিন্দা ও শোক জানিয়েছে স্লোভাকিয়া, এস্তোনিয়া, ডেনমার্ক, অস্ট্রেলিয়া সহ বহু দেশের রাষ্ট্রপ্রধান। একে নিছক দুর্ঘটনা নয়, বরং সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যা দিয়েছেন শহরের মেয়র ক্রিস্তো এস্তোরোসি। এ সময় তিনি স্থানীয়দের সতর্ক হওয়ার পরামর্শ দেন। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। এদিকে ফ্রান্সের জাতীয় দিবসে ট্রাক হামলা বিষয়ে বিস্তারিত জানতে কথা বলেছিলাম আমাদের ফ্রান্স প্রতিনিধি লুৎফুর রহমান বাবুর সঙ্গে। ফ্রান্সের নিচ শহরের একটি সমুদ্র সৈকতের নিকটবর্তী স্থানে আজকে স্থানীয় সময় 10:30টায় রাত ঘটিকা একটি সন্ত্রাসী হামলা ঘটে। একটি দ্রুত গতি সম্পন্ন ট্রাক লোক সমাগমের ভিতর দিয়ে ঢুকে পড়লো, অনেক লোক হতাহত হয়। আজকে ফ্রান্সের জাতীয় দিবস ছিল এবং জাতীয় দিবস উপলক্ষে সেখানে একটি আতশবাজির অনুষ্ঠান চলছিল এবং সেই অনুষ্ঠানে আসলে দ্রুত গতির সেই ট্রাকটি লোক সমাগমের উপর দিয়ে যায় এবং স্থানীয় পুলিশরা ধারণা করছেন যে এটি একটি সন্ত্রাসী ঘটনা। তবে এখন পর্যন্ত এটি জঙ্গি হামলা কিনা এই বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি এবং কোনো পক্ষই এর দায় এখন পর্যন্ত স্বীকার করেননি। আমরা চেষ্টা করেছিলাম যে সেখানে কোনো প্রবাসী বাংলাদেশি এই ঘটনায় হতাহত হয়েছেন কিনা সেটি জানার জন্য, কিংবা সেই শহরে কোনো প্রবাসী বাংলাদেশিরা বসবাস করতেন কিনা। তো এই বিষয়টি আসলে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি যে এই ঘটনায় কোনো ফ্রান্স প্রবাসী বাংলাদেশি হতাহত হলেন কিনা। আমরা এখন পর্যন্ত চেষ্টা করে চলেছি এবং জানার চেষ্টা করছি যেহেতু এটি প্যারিস থেকে অনেক দূরে, সেখানে কোনো প্রবাসী বাংলাদেশি বসবাস করতেন কিনা এটি আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।
দেশে জঙ্গি নিয়ে যখন দিন দিন শঙ্কা বাড়ছে, তখন গ্রেপ্তার থাকার শীর্ষ জঙ্গি নেতাদের বিচারের অনুমতি না পাওয়ার অভিযোগ পাওয়া গেছে। অথচ মামলাগুলো সন্ত্রাসবিরোধী আইনে হওয়ায় সরকারের অনুমতি ছাড়া বিচার করা কোনোভাবেই সম্ভব নয় বলে জানিয়েছেন আইনজীবীরা। তবে আদালতের অনুমতি চাওয়ার প্রক্রিয়ায় কিছুটা ত্রুটি আছে জানিয়ে আইন মন্ত্রণালয় বলছে এ দায়িত্ব তাদের নয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে অনুমতি দেওয়ার প্রক্রিয়া চলছে। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ রাকিব। জেএমবির শীর্ষ নেতা সাইদুর রহমানকে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার করা হয় 2010 সালের 25 মে। একই অভিযোগে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রাহমানীকে 2013 সালের 12 আগস্ট ও নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের প্রধান সমন্বয়ক মহিউদ্দিন আহমেদকে গ্রেপ্তার করা হয় 2010 সালের 20 এপ্রিল। অভিযোগপত্র দাখিলের দীর্ঘদিন কেটে গেলেও শেষ হওয়া তো দূরের কথা, বিচার কাজ শুরুই হয়নি এসব দুর্ধর্ষ শীর্ষ জঙ্গি নেতার। রাষ্ট্রপক্ষের আইনজীবীদের দাবি, সরকারের অনুমতির অভাবেই সন্ত্রাসবিরোধী আইনে শীর্ষ জঙ্গিদের বিচার কাজ শুরু করা যায়নি, যা জঙ্গিদের জন্য উৎসাহজনক হিসেবে কাজ করছে বলে মনে করেন আইনজ্ঞরা। যেগুলো সন্ত্রাসবিরোধী মামলা সেগুলো অনুমোদন ছাড়া হবে না, এটা সরকার থেকে অনুমোদন আসবে, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে অনুমোদন আসবে, পরে আইনমন্ত্রীর মাধ্যমে আমাদের এখানে আসবে, তখন আমরা এটা বিচার কার্য পরিচালনা করতে পারবো। গেজেট আকারে আসতো, এই জন্য দেরি হচ্ছে। অনুমোদন তো না দেওয়ার কোনো কারণ নাই, সময় নেওয়া উচিত হবে না। যেখানে সরকারের পূর্ব অনুমতির প্রয়োজন হয় অনেকগুলো মামলাতে, সেই ক্ষেত্রে বর্তমান অবস্থার প্রেক্ষিতে দ্রুততার সাথে অনুমোদন দেওয়া উচিত। আইনকে আরো শক্ত করার জন্য প্রয়োজনীয় সংশোধন করা দরকার আইনের। জঙ্গিদের বিচারের অনুমতি না দেওয়ার বিষয়টি অস্বীকার করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে এ সংক্রান্ত ফাইলগুলো নিষ্পত্তির প্রক্রিয়া চলছে। আর আইন মন্ত্রণালয় বলছে আদালতের অনুমতি চাওয়ার প্রক্রিয়ায় ত্রুটি থাকার কারণেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিষয়টি ঝুলেছিল, যা সংশোধনের জন্য আইন মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান মন্ত্রী। অ্যান্টি টেরোরিজম অ্যাক্টের 40 ধারায় যেটা বলা আছে যে সরকার স্যাংশন দিবে এবং তারপরে এই বিচার কার্য শুরু হবে। সরকার এই ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বোঝায়। জঙ্গির বিচারের জন্য আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে চলছি। এখন পারমিশন দেওয়া হয় না, এগুলি সঠিক কথা না, হয়তো কোনো জায়গায় প্রসেস আছে। আইনের বিধান অনুযায়ী একভাবে স্যাংশন চাইতে হয়, আদালত সেইভাবে স্যাংশন চান নাই, সেই কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্যাংশন দেন নাই। আইনের যে ত্রুটিটা ছিল সেই ত্রুটি ঠিক করে তারপরে এখন স্যাংশন নেওয়া হচ্ছে। জঙ্গিদের বিচার সম্পন্ন করতে প্রয়োজনে সংবিধানের বিধান মতে দ্রুত বিচার আইন ব্যবহার করা হবে বলে জানান আইনমন্ত্রী। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। গুলশান ট্র্যাজেডির পর পরিবর্তন এসেছে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থায়। ঢাকা মহানগর পুলিশ কমিশনার বলছেন, গুলশানের নৃশংস হামলার পরিপ্রেক্ষিতে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা এবং জনসমাগম স্থানে নজরদারি বাড়িয়েছেন তারা। বিভিন্ন মোড়ে বাড়ানো হয়েছে চেকপোস্ট। নিরাপত্তার কড়াকড়িতে সন্তোষ প্রকাশ করলেও সাধারণ মানুষ বলছেন তারা এখনো ভীতি ও আতঙ্কের মধ্যেই রয়েছেন। আরো জানাচ্ছেন খান মোহাম্মদ রুমেল। 1 জুলাই শুক্রবার ঈদের ছুটি শুরুর প্রথম দিনে যখন রাজধানী ছাড়তে শুরু করেছে নগরবাসী, তখনই গুলশানের হোলি আর্টিজান রেস্টুরেন্টে ঘটে নৃশংস হামলার ঘটনা। ঈদের দীর্ঘ ছুটি শেষে ফিরেছেন নাগরিক মানুষ। প্রায় এক সপ্তাহের নির্জনতা কাটিয়ে আড়মোড়া ভেঙে জেগে উঠেছে তিলোত্তমা নগরী ঢাকা। রাজধানী ফিরে পেয়েছে তার চিরচেনা চাঞ্চল্য। তবে এই সময়ের ব্যবধানে অনেকটাই বদলে গেছে ঢাকার নিরাপত্তা ব্যবস্থা। মোড়ে মোড়ে বেড়েছে পুলিশের টহল, বেড়েছে চেকপোস্টের সংখ্যা। নগরবাসী বলছেন দৃশ্যমান এই নিরাপত্তা ব্যবস্থায় তারা সন্তুষ্ট। তবে বাইরে বের হলেই তারা করে এক অজানা অস্বস্তি। আমরা সাধারণ মানুষ অনেক ভীত আছি আর কি, কোন সময় কি করে ফালায়। ঘরতে বাইরে হলে এখন চিন্তা যে কি কোনটা ঘটে। একেবারে আমরা ভীতিকর পরিস্থিতিতে আছি, এটা একেবারে আমরা বরদাস্ত করতে পারতেছি না। জঙ্গিবাদ যারা আমাদের উত্থান হয়েছে, কিভাবে এটা নির্মূল করা যায় সেটা আমাদের সরকার এবং জনগণ সবাই মিলে এটা আসলে প্রতিহত করা দরকার। রাজধানীবাসীকে আশ্বস্ত করে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বলছেন, নগরীর প্রতিটি পাড়া নিরাপত্তার আওতায় এনেছেন তারা। এছাড়া কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে বিশেষ নজরদারি। অলরেডি আমরা কোন সেটআপের মাধ্যমে গাড়ি এবং জন চলাচল আমরা নিয়ন্ত্রণ করছি এবং তল্লাশির আওতায় নিয়ে এসেছি। বিভিন্ন মার্কেট, আবাসিক এলাকা, অফিস এলাকা, বিশেষ করে ব্যাংক এবং সোনার দোকানগুলোতে আমরা নিরাপত্তা ব্যবস্থা অনেক বৃদ্ধি করেছি। বাংলাদেশের মানুষের উদার মনোভাব ও অসাম্প্রদায়িক চেতনার কারণেই অপরাধীরা কোণঠাসা হয়ে পড়বে বলেও আশা পুলিশের। সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়েই বেড়েছে উগ্রবাদী তৎপরতা, আর এর রেশ কিছুটা পড়েছে বাংলাদেশেও। তবে
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে জননিরাপত্তা নিশ্চিত করতে সব রকম ব্যবস্থা নিয়েছেন তারা। সেই সঙ্গে যে কোনো ধরনের নাশকতা এবং অপরাধমূলক কর্মকাণ্ড রোধে সাধারণ মানুষের সচেতনতাও প্রত্যাশা করছে পুলিশ। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনায় রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনেই নেতিবাচক প্রভাব পড়বে না বলে মনে করেন ব্যবসায়ীরা। তবে তার জন্য দরকার যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা। দ্বিপক্ষীয় বাণিজ্যের ধারা অব্যাহত রাখতে বাংলাদেশকে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করার দিকে সবচেয়ে বেশি মনোযোগ দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান সবুজ। 2016-17 অর্থ বছরের প্রথম দিনে রাজধানীর গুলশানে আর এর কয়েকদিন পর কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদগাহে জঙ্গি হামলার পর আলোচনায় আসে নিরাপত্তা ইস্যু। উদ্বেগ জানায় বিভিন্ন দেশ। এমন পরিস্থিতিতেই চলতি অর্থ বছরের জন্য $37 বিলিয়ন রপ্তানি লক্ষ্যমাত্রা ঘোষণা করেন বাণিজ্য মন্ত্রী। টোটাল এক্সপোর্ট $37 বিলিয়ন এবং আমাদের গ্রোথ ধরেছি আমরা 8%। তৈরি পোশাককে আমরা টার্গেট করেছি $30.3 বিলিয়ন। তৈরি পোশাক শিল্পের ব্যবসায়ীদের দাবি রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে প্রভাব ফেলবে না জঙ্গি হামলার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা। কারণ হিসেবে বাংলাদেশি পণ্যের গুণগত মান ও ক্রেতা সন্তুষ্টির কথা বলছেন তারা। বাংলাদেশ অলরেডি হ্যাজ recognized as a export brand country. বড় বড় দুর্ঘটনা ওভারকাম করেছি। নর্থ আমেরিকান যে বায়ারের জোট আছে অ্যালায়েন্স, তার 28টা ব্র্যান্ড, তারা কিন্তু বলছে বাংলাদেশের উদ্যোক্তাদের পাশে আমরা আছি। তবে এমন ঘটনা বারবার ঘটলে বাধাগ্রস্ত হতে পারে রপ্তানি প্রবৃদ্ধি। তাই নিরাপত্তা জোরদার ও পণ্যের উৎপাদন পর্যায়ে সহযোগিতার দাবি জানালেন ব্যবসায়ীরা। সরকারের কাছে আমাদের একটা দাবি আছে, সেটা হলো যে সিকিউরিটি ব্যাপারটা যেন ভিজিবল হয় এবং এই জিনিস যাতে ভবিষ্যতে আর না ঘটে সেই রকম একটা ব্যবস্থা নিতে হবে। ইন্ডাস্ট্রির কিছু রিলোকেশন চলছে, এই রিলোকেশন ইন্ডাস্ট্রিগুলোকে এক্সচেঞ্জ ভিত্তিতে জ্বালানি সাপোর্ট দিতে হবে। নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি উন্নয়নমুখী কর্মপরিকল্পনা নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করার তাগিদ দিলেন অর্থনীতিবিদরা। আমাদের এখানে যদি অপরচুনিটি ভালো থাকে, লাভের সম্ভাবনা ভালো থাকে, তাহলে কিন্তু ব্যবসায়ীরা এখানে আসবেন, বিনিয়োগ এখানে আসবে, এখান থেকে উৎপাদন হবে, রপ্তানিও হবে। সরকারের উন্নয়ন বাজেটের যে পরিকল্পনা সেটার বাস্তবায়নটা ঠিকভাবে করতে হবে। রপ্তানি আয় বাড়াতে সম্ভাবনাময় খাতের উদ্যোক্তাদের প্রণোদনা ও নীতি সহায়তা দেওয়ার পরামর্শ দিলেন তারা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। মানিকগঞ্জে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মা মেয়ে সহ 4 জন নিহত, আহত আরো অন্তত 4। মংলায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সুন্দরবনের জলদস্যু ইলিয়াস ও মজনু বাহিনীর 11 সদস্য আজ আত্মসমর্পণ করবে। এ উপলক্ষে এরই মধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আত্মসমর্পণ অনুষ্ঠান নির্বিঘ্ন করতে মংলার ফুয়েল জেটিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আত্মসমর্পণ করবে জলদস্যুরা। র্যাব জানায় আজ ইলিয়াস বাহিনীর 2 জন এবং মজনু বাহিনীর 9 সদস্যের আত্মসমর্পণের কথা রয়েছে। 25টি আগ্নেয়াস্ত্র এবং 1000 রাউন্ড গুলিও জমা দেওয়ার কথা রয়েছে বলে জানায় র্যাব। এর আগে 31 মে জলদস্যু মাস্টার বাহিনীর 10 সদস্য 52টি অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ সহ স্বরাষ্ট্রমন্ত্রী ও র্যাব কর্মকর্তাদের কাছে আত্মসমর্পণ করে। গত 2 মাস খেয়াল করে দেখবেন যে কোন রকম জেলেদেরকে অপহরণ করা হয়নি। তার মানে কি, জলদস্যুদের যে তৎপরতা সেটা অনেকাংশে লোপ পেয়েছে। এখনো 6টা বাহিনী অ্যাক্টিভ আছে, তার মধ্যে সাগর বাহিনীকে আমরা নেক্সট টার্গেট করেছি আমরা আত্মসমর্পণের আওতায় আনার জন্য। এখন যেহেতু তারা স্বাভাবিক জীবন আসার নিশ্চয়তা পাচ্ছে, আশা করছি খুব শীঘ্রই তারা আত্মসমর্পণ করবে। দর্শক, এই মুহূর্তে মংলায় আছেন রিপোর্টার তরিকুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিকুল, আপনারা জানেন যে আজকে দুর্দর্শ জলদস্যু এবং ডাকাত ইলিয়াস বাহিনী এবং মজনু বাহিনীর 11 জন সদস্য আজকে র্যাবের কাছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করবেন এবং এই আনুষ্ঠানিকতার জন্য মোংলা বন্দরের পোর্ট যেটি যে সেখানে কিন্তু এই জায়গাটিতে এই মুহূর্তে কিন্তু এখন সকল সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে র্যাব এবং পুলিশের ঊর্ধ্বতন যারা কর্তা ব্যক্তিরা আছেন তারা কিন্তু এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছেন, অর্থাৎ র্যাব 8 এবং 6 এর অধিনায়ক,
পাশাপাশি খুলনা রেঞ্জের ডিআইজি এবং অন্যান্য যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এখানে সবকিছু দেখভাল করছেন এবং একটু পরেই আমরা যেটা জানতে পেরেছি যে হয়তো 15 থেকে 20 মিনিটের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উনি উপস্থিত হবেন ঘটনাস্থলে এবং এই বাহিনীর যারা আজকে আত্মসমর্পণ করবেন দুটো বাহিনীর অর্থাৎ ইলিয়াস বাহিনীর 2 জন সদস্য এবং মজনু বাহিনীর 9 জন সদস্য সর্বমোট 11 জন সদস্য তারা 25টি দেশি বিদেশি বিভিন্ন ধরনের অস্ত্র এবং 1020 রাউন্ড গুলি সহ তারা এখানে আজকে আত্মসমর্পণ করবেন এবং আত্মসমর্পণের জন্য যে মঞ্চ তৈরি করা হয়েছে পাশাপাশি যেখানে অন্যান্য অতিথিদের জন্য আলাদা জায়গা রাখা হয়েছে যদিও সকাল থেকে আমরা দেখছি যে বৃষ্টি পড়ছে এখানে থেমে থেমে এবং এই বৃষ্টি উপেক্ষা করেও এই প্রস্তুতি কিন্তু থেমে নেই। স্বরাষ্ট্রমন্ত্রী গোপালগঞ্জে পর্যন্ত হেলিকপ্টারে এসেছেন এবং সেখান থেকে সড়ক পথে মোংলা বন্দরে এসে পৌঁছাবেন এবং আমরা এটি জানিয়ে রাখি যে ঠিক 1.5 মাস আগে কিন্তু মাস্টার বাহিনী সুন্দরবনের আরেক কুখ্যাত যে জলদস্যু তারা কিন্তু 10 সদস্য 52টি দেশি বিদেশি অস্ত্র সহ তারা আত্মসমর্পণ করেছিল এবং তারাও আইনি প্রক্রিয়ার মাধ্যমে তারা এখন জেল হাজতে রয়েছে। তো আগামীকাল তাদেরকে এখান থেকে দাকব থানায় আমরা যেটি জানতে পেরেছি যে খুলনা দাকব থানাতে নেওয়া হবে যারা আত্মসমর্পণ করবেন এখান থেকে খুলনা আদালতে তাদেরকে হাজির করা হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনা হবে বলে আমরা জানতে পেরেছি। তো আমরা র্যাব 8-এর অধিনায়ক আমাদেরকে যেটি জানিয়েছেন যে এটি একটি চলমান প্রক্রিয়া সুন্দরবনের দস্যু দমনে তারা যে অভিযান চালিয়ে যাচ্ছেন এবং অন্যান্য দস্যুরা কিন্তু এইটি দেখে কিন্তু তারা আগ্রহ প্রকাশ করেছেন যে তারা আত্মসমর্পণ করবেন এবং পর্যায়ক্রমে আমাদেরকে যেটি জানিয়েছেন যে সাগর বাহিনী এর পরবর্তীতে তারা আগ্রহ প্রকাশ করেছেন এবং অন্যান্য বাহিনীও তাদের কাছে আগ্রহ প্রকাশ করেছেন বলে সেটি আমাদেরকে নিশ্চিত করেছেন। তো এই অভিযানটি তারা চলমান প্রক্রিয়া হিসেবে দেখছেন। তো এই ছিল আমার কাছে স্বপ্না মোংলা বন্দর ফুয়েল জেটি থেকে আত্মসমর্পণ অনুষ্ঠানের সর্বশেষ। দর্শক, মংলায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সুন্দরবনের জলদস্যু বাহিনীর 11 সদস্যের আজ আত্মসমর্পণের কথা রয়েছে। এরই মধ্যে সব আনুষ্ঠানিকতা শুরুর জন্য প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। এই বিষয়ে মংলা থেকে আমাদের জানাচ্ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। মানিকগঞ্জে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মা মেয়ে সহ 4 জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও অন্তত 4 জন। সকালে ঘিওর উপজেলার তরায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় সকালে ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাস ঢাকা আরিচা মহাসড়কের তরাই এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিকআপে থাকা শেফালি নামে এক যাত্রীর মৃত্যু হয়। আহত হন আরও অন্তত 7 জন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে নার্গিস নামে আরেকজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে আরও 2 জনের মৃত্যু হয়। আহতদের মাঝে গুরুতর 2 জনকে ঢাকায় পাঠানো হয়েছে। নিহত শেফালি ও নার্গিস সম্পর্কে মা মেয়ে ছিল বলে জানিয়েছে পুলিশ। সোহাগ পরিবহনে বাস এবং পিকআপ মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে একজন মহিলা নিহত হয় এবং পরবর্তী হাসপাতালে নেওয়ার পর একজন মহিলা মারা যায়। আহত মোটামুটি 5 থেকে 6 জন হাসপাতালে এখনো আছে বলে আমরা জানতে পারি। সময় সংবাদে আরো থাকছে। মৌসুমের শেষের দিকে রাজশাহীতে বেড়েছে আমের চাহিদা। পর্যাপ্ত সরবরাহ না থাকায় দাম চড়া, বিপাকে নিম্ন ও মধ্য আয়ের ক্রেতা। বর্ষা মৌসুমের শুরুতেই ভাঙন বেড়েছে পর্যটন কেন্দ্র কুয়াকাটায়। ইতোমধ্যে সমুদ্র গর্ভে বিলীন হয়েছে বহু স্থাপনা। বছর বছর ভাঙনের কারণে সৌন্দর্য হারাচ্ছে পর্যটন কেন্দ্রটি। এ কারণে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও আছেন হুমকির মুখে। এদিকে উপজেলা প্রশাসন বলছে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বরগুনা থেকে এম এ আজিমের পাঠানো তথ্য ও এস এম সিফাতের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রতি বছর বর্ষায় সমুদ্রের পানির উচ্চতা বাড়ার সাথে সাথে বাড়ে ঢেউ। প্রচন্ড ঢেউয়ের আঘাতে শুরু হয় বালু ক্ষয় বা ভাঙন। বিগত বছরগুলোর তুলনায় এ বছর ভাঙনের মাত্রা বেশি। প্রায় 1 মাসের মধ্যে সমুদ্র পাড়ের বেশ কিছু স্থাপনা বিলীন হয়ে গেছে সমুদ্র গর্ভে। স্থাপনাগুলোর ধ্বংসাবশেষ আটকে আছে বালুর মধ্যে, যা শুধু সমুদ্র পাড়ের সৌন্দর্যই নষ্ট করে না, পর্যটকদের সমুদ্র স্নানও বাধাগ্রস্ত করে। বিচের যে অবস্থা দেখতেছি, মানে এটা তো আমি খুবই রিস্কি মনে করছি আর কি, যে এখানে যে পাথর টাথর এতগুলো মানুষ যে নামছে, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। পাও কেটে যায়, যে ইটের কুচাগুলা, এগুলো যদি এখানটা একটু সুন্দর করে বিল্ডিং ভাগ তাহলে সুন্দর হয়।
বীজটাকে আরো উন্নত করা দরকার, অবকাঠামো আরো সুন্দর করা দরকার, তাহলে মানুষ আরো আকৃষ্ট হবে। মূল সমুদ্র পাড়ের পূর্ব পাশের ঐতিহ্যবাহী নারিকেল বাগান বিলীন হয়ে গেছে। ভাঙনের কবলে পড়ে বহু পুরানো অনেক গাছই উপড়ে গেছে। অন্যতম সৌন্দর্য ঝাউ বাগানও বিলীন হওয়ার পথে। হুমকির মুখে সমুদ্র পাড়ের বেশ কিছু আবাসিক হোটেল। সমুদ্র পাড়ের বিভিন্ন দোকানগুলো স্থানান্তর করতে হয়েছে 4 থেকে 5 বার। তাই দ্রুত ব্যবস্থা না নিলে পর্যটন শিল্পে ধস নামার আশঙ্কা ব্যবসায়ীদের। ব্যবসায়ীরা এমন কোনো বছর নেই যে 5 বার 7 বার করে ঘর না নাড়াতে হয়। ব্যবসা করতে খুব কষ্ট হচ্ছে। সমুদ্র এভাবে ভাঙে তাহলে পর্যটকদের অনেক কষ্ট হবে। যে কয়টা হোটেল আছে এই হোটেলে তাদের জায়গা হবে না। ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। তখন থেকে এটা আমরা পর্যবেক্ষণ করছি বা দেখছি, তখন থেকে আমরা এটা লিখিতভাবে জেলা প্রশাসক মহোদয় সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে। আশা করি যে হয়তো শীঘ্রই কোনো একটা ফলপ্রসূ ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে প্রায় 60টি আবাসিক হোটেল ও প্রায় 20টি দোকান ভাঙনের হুমকির মুখে আছে। সময় সংবাদ, বরগুনা। উদ্বোধনের একদিন পর থেকেই বন্ধ হয়ে গেছে নেত্রকোনা পৌরসভার 2টি ওভারহেড পানির ট্যাঙ্ক। এতে ভেস্তে গেছে নাগরিকদের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহ সুবিধা। বাসিন্দাদের অভিযোগ, নিয়মিত পানির বিল পরিশোধ করলেও এটি চালুর জন্য পদক্ষেপ নিচ্ছে না পৌর কর্তৃপক্ষ। উচ্চ জলধারা 2টি চালু নিয়ে পৌরসভা ও জনস্বাস্থ্য প্রকৌশল দায় চাপাচ্ছে একে অন্যের উপর। আলপনা বেগমের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নেত্রকোনা পৌরসভার নাগরিকদের নিরবিচ্ছিন্ন পানি সরবরাহ করতে 2011 সালে 14 কোটি টাকা ব্যয়ে 2টি ওভারহেড ট্যাঙ্ক বা উচ্চ জলাধার নির্মাণে কাজ শুরু করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। 2015 সালের ফেব্রুয়ারিতে এটি উদ্বোধন করা হয়। কিন্তু উদ্বোধনের পরদিনই বন্ধ হয়ে যায় উচ্চ জলাধার 2টি। এরপর 2 দফায় পানির বিল বাড়লেও উচ্চ জলাধার 2টি ঠিক করেনি পৌরসভা কর্তৃপক্ষ। বাসিন্দাদের অভিযোগ, দিনে মাত্র 2 বার পানি দেয়া হলেও বিশুদ্ধ পানি পাচ্ছেন না তারা। তাই এক প্রকার বাধ্য হয়েই ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি ব্যবহার করছেন তারা। আমরা 2 বেলা পানি পাই, এরপরে কলে দেওয়া পানি ময়লা আসে, ময়লা আসলে তো আমরা এই পানিতে কোনো কাজ কাম করতে পারি না। যাদের টাকা আছে তারা তো এই জিনিস মানে মোটর বসে পানিটা তুলতে পারে, কিন্তু আমাদের তো টাকা নেই, আমরা তো আর এগুলা ব্যবস্থা করে রাখতে পারি না। আমরা পানি পাচ্ছি কিনা এবং আরো 2-1 বছর পানি পাবো কিনা এই নিয়ে আমাদের সন্দেহ রয়েছে। এদিকে পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার দাবি, পানি ট্যাঙ্ক 2টি চালুর দায়িত্ব জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের। তবে জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তারা দায় চাপাচ্ছেন পৌরসভার ওপর। কনস্ট্রাকশনটা করার মতো প্রকৌশলী যেহেতু পৌরসভার নাই, কাজেই পাবলিক হেলথ তাদের ইঞ্জিনিয়ার দ্বারা তাদের সুপারভিশনের উপর ভিত্তি করে এটা কাজটা করা হয়েছিল। নেত্রকোনা পৌরসভা এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে করা হয়েছে। পৌরসভার পক্ষ থেকে আমি এই ধরনের কোনো অভিযোগ পাইনি। তবে সমস্যার কথা স্বীকার করলেও সমাধানের কোনো আশ্বাস দিতে পারেননি পৌর মেয়র। আমার মনে হয় করাটার মাঝে হয়তো কোনো টেকনিক্যালি যেভাবে আমাদেরকে ধারণা দেওয়া হয়েছিল ওই ধারণাটার সঙ্গে সঙ্গতিপূর্ণ না। সীমিত এই আর্থিক সমস্যার মাঝখানে এটাকে করা সম্ভব না। নেত্রকোনা পৌর এলাকায় প্রায় 58,000 মানুষের বসবাস। সময় সংবাদ, নেত্রকোনা। মৌসুমের শেষের দিকে রাজশাহীতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আমের দাম। এতে বিপাকে পড়েছে নিম্ন ও মধ্যম আয়ের ক্রেতারা। বিক্রেতাদের দাবি, একদিকে ব্যাপক চাহিদা, অন্যদিকে বাজারে পর্যাপ্ত আম না থাকায় দামও চড়া। আব্দুল সালামের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। মাসখানেক আগেও গাছে গাছে ঝুলেছিল গ্রীষ্মকালীন সুস্বাদু ফল আম। সে সময় গোপালভোগ, মোহনভোগ, কালীভোগ, লক্ষণভোগ, ল্যাংড়া, হিমসাগর সহ হরেক রকম আমের মৌমৌ গন্ধে ভরেছিল রাজশাহীর হাটবাজার। আর ক্রেতা বিক্রেতার সমাগমে মুখর থাকতো সারাদিন। তবে মৌসুম শেষ হয়ে আসায় এখন চিত্র ভিন্ন। এখন ক্রেতা থাকলেও নেই পর্যাপ্ত আম। বাজার ঘুরে শুধু চোখে পড়বে ফজলি ও আমরুপালির, কিন্তু দাম বেশ চড়া। এতে লাভবান আম ব্যবসায়ীরা। আমদানি কম, দামের দিকে একটু বাড়তি, বাগানে বিভিন্ন দাম থাকতে বেশি। যাদের বাগান আছে তারা অল্প করে মাল ভাঙছে আর রেখে দিচ্ছে, কি যত থাকবে শুধু দাম বাড়বে। 1800 2000 তেমন ছিল, এখন 2800 টাকা 3200 টাকা মূল। ল্যাংড়া আমের বাজারটা যাচ্ছে 6000 টাকা মূল।
ভালো 1 নাম্বারটা। গত 5 বছর যাবত এবার ব্যবসা সবচেয়ে ভালো হয়েছে। বেশি দামের কারণে বাজার ঘুরে আম কিনতে পারছেন না নিম্ন ও মধ্য আয়ের ক্রেতারা। যা খাচ্ছে বড় লোকেরা খাচ্ছে, আর ঢাকায় নিয়ে যাচ্ছে, বিভিন্ন দেশে নিয়ে যাচ্ছে। দাম একটু কমলে তো অবশ্যই আমাদের পক্ষে উপকার হইতো, আমরা একটু সাশ্রয়ী মূল্যে কিনতে পারতাম। অবশ্য বিক্রেতারা বলছেন চাহিদা অনুযায়ী বাজারে আমদানি না থাকার পাশাপাশি মৌসুম শেষ হয়ে আসায় দাম বেশি। গত বছর তুলনায় দাম 400-500 টাকা শুরুতেই বেশি। আমদানির উপর নির্ভর, এখন আম আপনার শেষ হয়ে গেছে, ফলন কমে গেছে, আমের দাম বেড়েছে। বর্তমানে রাজশাহীর বাজারে প্রতিমন সুরমা ফজলি 2600 ও মহারাজ ফজলি 3000, ল্যাংড়া 6000 ও আমরুপালি বিক্রি হচ্ছে 4000 টাকায়। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের পানাকা শহরে আলাদা দুটি গাড়ি ও বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও এক ব্যক্তি। কর্তৃপক্ষ জানিয়েছে স্থানীয় সময় বুধবার রাত 8টায় প্রথম গাড়িতে বহন করা বোমার বিস্ফোরণ ঘটে। এতে গাড়ির চালক নিহত হয়। বিস্ফোরণের জন্য চালককে দায়ী করেছে কর্তৃপক্ষ। নিহত ব্যক্তিকে একজন বিপথগামী সাবেক এক স্বাস্থ্যকর্মী বলে দাবি করা হয়। এছাড়া শহরের আবাসিক এলাকায় দ্বিতীয় গাড়ি বোমা বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এতে একটি বাসভবন ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিস্ফোরণের কারণ তদন্তে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম। খেলার খবর। ইংল্যান্ড পাকিস্তান টেস্ট সিরিজ প্রসঙ্গ। লর্ডসে প্রথম টেস্টের প্রথম দিনে মিসবার ব্যাটে ভর করে শুরুর বিপর্যয় সামলে উঠেছে পাকিস্তান। দিন শেষে তাদের সংগ্রহ 6 উইকেটে 282 রান। মিসবাউল হক অপরাজিত আছেন 110 রানে। ইংল্যান্ডের হয়ে ক্রিস ওকস 4টি উইকেট নিয়েছেন। ক্রিকেটের তীর্থভূমি খ্যাত লর্ডসে টস জিতে ব্যাট করতে নেমে বেশ সাবধানে শুরু করেন পাকিস্তান দলের দুই ওপেনার মোহাম্মদ হাফিজ ও শান মাসুদ। দলীয় 38 রানেই মাসুদ ওকসের শিকার হয়ে ফিরে গেলে প্রথম সাফল্য পায় ইংলিশরা। এরপর স্কোরবোর্ডে দলীয় 77 রান তুলতেই সাজঘরের পথ ধরেন ব্যক্তিগত 40 রান করা হাফিজ ও 7 রান করা আজহার আলী। আজহারকে LBW এর ফাঁদে ফেলে ক্যারিয়ারের প্রথম উইকেট শিকার করেন ইংলিশ পেসার জ্যাক পল। এরপরই ম্যাচে মিসবা ব্যাটিং দৃঢ়তায় ঘুরে দাঁড়াতে থাকে পাকিস্তান। ক্যারিয়ারের 10ম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়ে দিন শেষে 110 রানে অপরাজিত আছেন পাকিস্তানের অধিনায়ক। পঞ্চম উইকেট জুটিতে আসাদ শফিকের সাথে তিনি গড়েন 148 রানের জুটি। শফিক ব্যক্তিগত 73 রানে ওকসের শিকার হয়ে সাজঘরে ফেরেন। এবার ফুটবলের খবর। ফিটনেস যাচাইয়ের পর ক্যাম্পের তৃতীয় দিন ছাত্রদের সেট পিস পরীক্ষা নিলেন কোচ টম সেন্টফিট। সম্প্রতি বেশ কিছু আন্তর্জাতিক ম্যাচে সেট পিস থেকে গোল হজম করে হারের হতাশায় ডুবতে হয়েছে বাংলাদেশ দলকে। তাই এবার সেট পিসে বাড়তি মনোযোগ নতুন কোচের। ভুটানের বিপক্ষে কোচের আক্রমণাত্মক ফুটবলের পরিকল্পনার কথাও জানান খেলোয়াড়রা। এক মুহূর্ত সময়ও নষ্ট করতে নারাজ নতুন কোচ টম সেন্টফিট। অনুশীলনের গতানুগতিক ধারায় গা না ভাসিয়ে মামুনুলদের প্রতিদিনই শেখাচ্ছেন নতুন কিছু। শুধু মুখে বলেই থামছেন না, আক্রমণ, রক্ষণ, মাঝমাঠের সেনানীদের নির্দিষ্ট পজিশনে দায়িত্বগুলো বুঝিয়ে দিতে নিজেই করে দেখাচ্ছেন কৌশলগুলো। ক্যাম্পের তৃতীয় দিন, এবার স্পটলাইটে সেট পিস। ফুটবলীয় এই টার্মটি যে বহুবার হতাশায় ডুবিয়েছে টিম বাংলাদেশকে, সে বিষয়টি জানেন বেলজিয়ান কোচ। তাই এবার গোলপোস্টের রক্ষী শহীদুল আলম সোহেল, আশরাফুল ইসলাম রানাদের বাড়তি সতর্কতা দিয়ে রাখলেন তিনি। নতুন কোচের স্বতঃস্ফূর্ততাই বেশ চাঙ্গা রাখছে ফুটবলারদের। কোচ আমাদের কিছুদিন আগে কথা বলেছে, প্রথম দিনে কথা বলেছে যে আমাদের যে সেট পিসের যে দুর্বলতাটা আছে, তো সেইটা নিয়ে উনি কাজ করবেন, বিশেষ করে ফ্রি কিক, কর্নার। ভুটানের সাথে আমাদের অ্যাটাকিং যে ফ্রি কিক গুলো হবে, সেট পিসের যে পজিশনগুলো, সেগুলো আর কি শুধরাই দেওয়ার চেষ্টা করতেছে। ম্যাচের ফলাফল নির্ধারণে প্রতিপক্ষের বিশেষ অস্ত্র সেট পিস প্রতিহত করার কৌশল সেন্টফিট তো শেখালেনি, সঙ্গে আক্রমণ ভাগের সেট পিস নেয়ার দক্ষতাও যাচাই করলেন। তবে দলের বিশেষ খেলোয়াড়দের ফিটনেস সমস্যা ভাবাচ্ছে কোচ সহ পুরো দলকেই। ফিটনেসের একটা সমস্যা, আসলে এখন আরো 10-15 দিন প্র্যাকটিস করলে হয়তো আমার ফিটনেস আরো ফিরে আসবে। নিষেধাজ্ঞাটা আসলে এটা আমরা ভুল করছিলাম 4-5 জনে, আসলে এখন সেটা তো ফেডারেশন আবার ডাকছে। চিরায়ত রক্ষণধর্মী বাংলাদেশ দলকে এবার ভুটানের বিপক্ষে আক্রমণের মন্ত্রই শেখাচ্ছেন বেলজিয়ান কোচ। ক্যাম্পে শেখা মন্ত্রগুলো যেন ঢাকা আর থিমপুর স্টেডিয়ামে যথাযথ প্রদর্শন করতে পারেন লাল সবুজ প্রতিনিধিরা। সেই অপেক্ষায় এখন প্রহর গোনা দেশের ফুটবল প্রেমীদের। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এবার এক পাখি প্রেমীর গল্প। গাছে গাছে বাঁধা মাটির কলস, কোনো কোনো গাছে রয়েছে বাঁধা মাটির হাড়িও। গাইবান্ধা পৌরসভার বিভিন্ন এলাকায় গাছের দিকে নজর পড়লেই চোখে পড়বে এমন দৃশ্য। আর এইসব কলস ও হাড়িতে বাঁধা বাসা বেঁধেছে পাখিরা। ঝড় বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে পাখির বাসা রক্ষার পাশাপাশি পাখির জন্য এমন নিরাপদ আবাস গড়ে তুলছেন প্রশাসনের এক কর্মকর্তা।
প্রাকৃতিক পরিবেশ রক্ষায় এমন উদ্যোগ প্রশংসনীয় বলে মনে করেন প্রকৃতিপ্রেমী প্রাণীবিদরা। ওবায়দুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। দাপ্তরিক কাজকর্ম সেরে প্রায় প্রতিদিন গাছে গাছে কলস বা হাড়ি দিয়ে পাখির বাসা তৈরি করেন সরকারি এই কর্মকর্তা। গাছ থেকে গাছে এমন পাখির বাসা তৈরির পর এক একটি এলাকা এখন পাখির গুঞ্জন আর কলরবে মুখরিত। প্রকৃতি প্রেমীরা বলছেন, বন জঙ্গল উজাড় হয়ে যাওয়ায় পাখির জন্য এখন নিরাপদ আবাস প্রয়োজন। না হলে শুধুমাত্র গল্প আর কবিতার লাইনে থাকলেও বাস্তবে সব প্রজাতির পাখি রক্ষা করা সম্ভব হবে না। পাখিরা তাদের জায়গা নীড় খুঁজে পাচ্ছে না, সেই জন্য পাখিরা আজকে আমাদের প্রতি, মানুষের প্রতি, তা প্রকৃতির যে অভিশাপগ্রস্ত এখন মানুষ হয়ে গেছে। পাখিদের জন্য অভয়ারণ্য তৈরি করতে হবে এবং এই উদ্যোগটা আমাদেরকেই নিতে হবে যাতে নিরাপদে পাখি থাকতে পারে। পাখির প্রতি মমতা আর ভালোবাসা তৈরির পাশাপাশি সাধারণ মানুষকে আরো সচেতন করার জন্যই এমনটি করছেন বলে জানালেন এই উদ্যোক্তা। আমার কাছে মনে হয়েছে যদি আমরা তাদের জন্য একটা সুন্দর বাসস্থানের ব্যবস্থা করতে পারি তাহলে তারা ওখানে বসবাস করে ডিম বাচ্চা দিয়ে আমাদের কলকাকলিতে ভরে যাবে এবং আমরা সুন্দর একটা পরিবেশ পাবো। আর পাখিদের বাঁচাতে না পারলে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে না বলে মনে করেন এই প্রাণীবিদ। একজন যদি এটার উদ্যোগ নেয় তখন অন্যরাও উদ্যোগী হবে যে হ্যাঁ, পাখি যে আমাদের একটা অংশ বা যে কোনো একটা উদ্ভিদ বা প্রাণী আমাদের প্রকৃতির একটা অংশ, অবিচ্ছেদ্য অংশ, এটাকে যে রক্ষা করা দরকার। হ্যাঁ, এটা আমাদের সবাই তখন অন্যরাও উপলব্ধি করবে বা আমরা তাদেরকে, যারা নষ্ট করে তাদেরকে আমরা বারণ করতে পারবো, নিবৃত করতে রাখতে পারবো। গাইবান্ধা পৌরসভার বিভিন্ন এলাকায় 5 শতাধিক গাছে পাখির বাসা তৈরি করা হয়েছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ফ্রান্সে জাতীয় দিবসের অনুষ্ঠানে দ্রুতগতির ট্রাক নিয়ে সন্ত্রাসী হামলা, পিষ্ট হয়ে নিহত অন্তত 84, আহত শতাধিক। জরুরি অবস্থার মেয়াদ বাড়ল আরও 3 মাস। দেশে জঙ্গি তৎপরতা বাড়লেও গ্রেপ্তার থাকা শীর্ষ জঙ্গি নেতাদের বিচারে অনুমতি না পাওয়ার অভিযোগ। আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাল্টাপাল্টি প্রতিক্রিয়া। গুলশান ট্র্যাজেডির পর এখনো আতঙ্ক কাটেনি নগরবাসীর। পরিবর্তন এসেছে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থায়। পাড়া মহল্লায়ও নিরাপত্তা জোরদারের দাবি। সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনায় রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে প্রভাব পড়বে না, মত ব্যবসায়ীদের। বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে মনোযোগী হওয়ার পরামর্শ। এবং মাস্টার বাহিনীর পর আজ মংলায় আত্মসমর্পণ করবে সুন্দরবনের জলদস্যু ইলিয়াস ও মজনু বাহিনীর 11 সদস্য। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SM লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।